হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেম থিঙ্কার। তো কেম থিঙ্কারে আজকে আমরা যেটা বুঝতে চলেছি সেটা হলো যে ইন্ডাকটিভ এফেক্ট। নাও কোনো জিনিস বোঝার আগে যদি কিছু কোয়েশ্চেনের মাধ্যমে আমরা সেটাকে বোঝার চেষ্টা করি তো অবশ্যই আমাদের বোঝাটা বা আমাদের ধারণাটা অনেক বেশি সম্যক হয়, অনেক বেশি ভালো হয়। তো কনসেপশন ক্লিয়ার করার জন্য আমরা কিছু কোয়েশ্চেন আগে দেখে নেবো যে ইন্ডাকটিভ এফেক্ট থেকে কিরকম টাইপের কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় দেখতে পাও বা কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো জেনারেলি অনেক সময় দেয় যে আমাদের অ্যাসিডিটি অর্ডার এক্সপ্লেন করতে পারে, ধরো ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড অ্যান্ড মোনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। এর মধ্যে এই অ্যাসিডিটি অর্ডারটা হলো যে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের সব থেকে বেশি, মোনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের সব থেকে কম এবং তাদের মাঝখানে আছে ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। এটা কেন, এই এক্সপ্লেনেশনটা চাই অনেক সময় পরীক্ষায়। অনেক সময় চায় দিয়ে দেয়, অ্যাসিড গুলোকে দিয়ে দেয় এবং সেই ক্ষেত্রে বলতে হয় যে তাদের অর্ডারটাকে এক্সপ্লেন করে সাজাতে বা শুধু অর্ডারটাকে সাজাতে বলতে হয়। যেরকম ক্লোরো, ব্রোমো, ফ্লুরো, আয়োডো, অ্যাসিডিক অ্যাসিড, প্রত্যেকের ক্ষেত্রে আলফা পজিশনে একটা করে হ্যালোজেন আছে। বেসিসিটি অর্ডার, এক্ষেত্রেও কোশ্চেন আসে, যেরকম ধরো অ্যামোনিয়া আর মিথাইল অ্যামিনের মধ্যে কোনটা বেশি বেসিক, এরকম কোশ্চেন আছে। আরো কিছু কোশ্চেন আসে যেগুলো ইন্টারমিডিয়েট স্টেবিলিটিতে, কার্বোক্যাটায়ন গুলোর মধ্যে কোনটা বেশি স্টেবল, কার্বন আয়নের মধ্যে কোনটা বেশি স্টেবল। এখানে যেরকম ইথাইল কার্বোক্যাটায়ন, তারপর হচ্ছে আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন, তারপর হচ্ছে এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, টারশারি বিউটাইল কার্বোক্যাটায়ন যেটা আছে সেই টারশারি বিউটাইল কার্বোক্যাটায়ন, এই তিনটের মধ্যে কোনটা বেশি স্টেবল সেই কোশ্চেনটা আসে। তো এই টাইপের কোশ্চেন গুলো স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অফ দ্য কার্বন আয়ন রাডিক্যালস, তারপর অ্যাসিডিটি বেসিসিটি অর্ডার, এগুলো জানার জন্য আমাদের ইন্ডাকটিভ এফেক্টের ধারণা থাকাটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো খুব ইম্পর্টেন্ট। তো এবার আমরা জানবো যে ইন্ডাকটিভ এফেক্ট কাকে বলে, খুব বেসিক থেকে আমরা কনসেপশনটাকে ক্লিয়ার করবো, রাইট? এবং এই কোশ্চেন গুলো যেগুলো দেখালাম লাস্টে, সেগুলো লাস্টে আমরা এক্সপ্লেনেশন দেব এই ভিডিও শেষে, উইথ দ্য হেল্প অফ দ্য নলেজ হোয়াট উই গেইন থ্রু দিস ভিডিও, রাইট? যে ইন্ডাকটিভ এফেক্টের যে নলেজ গুলো আমরা জানবো এখন, সেগুলো থ্রু দিয়ে আমরা ওটা অ্যান্সার করার চেষ্টা করবো। নাও আমরা জানি কোনো একটা কোভ্যালেন্ট বন্ড যখন হয় তখন দুটো ইলেকট্রনের ইকুয়াল পার্টিসিপেশন হয়। মানে ধরো কার্বন আর অক্সিজেন দুটো অ্যাটম আছে, বন্ডটা হয়েছে, ইলেকট্রনটা একেবারে মাঝখানে থাকে এখানে, রাইট? কিন্তু এর মধ্যে যদি এক্সটা, মানে এক্স অ্যাটমটা, যে কোনো একটা অ্যাটম যদি একটু বেশি বা কম ইলেকট্রোনেগেটিভ হয়, ধরো এখানে এক্সটা মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে সেক্ষেত্রে কি হয়? আমরা যারা পিরিয়ডিক টেবিল পড়েছি, যারা বন্ডিং পড়েছি, অবশ্যই আমি বন্ডিং পিরিয়ডিক টেবিলের ডিটেল কনসেপশন নিয়ে ভিডিও আনবো ইন ফিউচার। তোমরাও কমেন্টে জানিও যে এটা কতখানি ইম্পর্টেন্ট। যদি খুব ইম্পর্টেন্ট হয় তোমরা জানাও, আমি আরো আগে এই ভিডিওগুলো দিতে আরম্ভ করবো বন্ডিং পিরিয়ডিক টেবিল, কারণ এগুলো খুব বেসিক কনসেপশন যেগুলো অর্গানিক কেমিস্ট্রি বা যে কোনো ইনঅর্গানিক কেমিস্ট্রি, যে কোনো কেমিস্ট্রির যে কোনো পার্ট জানার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা যেটা জানি সেটা হলো যে একটা ইলেকট্রোনেগেটিভ যে অ্যাটম আছে সেটা সেটা যদি একটা বন্ডিং এ পার্টিসিপেট করে, তাহলে বন্ড পেয়ার যেটা হয় সেটা হলো সেই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে স্লাইটলি সরে যায়, সম্পূর্ণ রকম ভাবে নয়, স্লাইটলি। তার কারণে যেটা হয়, একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ সেই অ্যাটমের উপর আসে এবং পার্শিয়াল পজিটিভ চার্জ অন্য অ্যাটমের উপর আসে। যেরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কার্বনের উপর পার্শিয়াল পজিটিভ চার্জ এসছে এবং এটার উপর পার্শিয়াল, এক্স এর উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ এসছে। নাও এই যে পোলারাইজেশনটা হচ্ছে, এই পোলারাইজেশনের জন্য কি হচ্ছে, পাশের বন্ডগুলোতে হোয়াট হ্যাপেন্স টু দ্য অ্যাডজেসেন্ট বন্ড। ধরো আমার এখানে একটা সিস্টেম আছে, যেরকম আমাদের স্কেলিটাল থাকে কার্বন 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 করে, ধরো আমাদের অ্যালিফেটিক যে সিস্টেমগুলো থাকে এরকম একটা অ্যালিফেটিক সিস্টেম আছে, যেখানে 1 2 3 তিনটি কার্বন পর্যন্ত আমি চেনটাকে দেখিয়েছি। তাহলে এই ক্ষেত্রে এই বন্ডে আমার হচ্ছে পোলারাইজেশন। এই পোলারাইজেশনের জন্য কি হচ্ছে, এটা ডেল্টা মাইনাস হচ্ছে, এটা ডেল্টা প্লাস হচ্ছে। ডেল্টা প্লাস হওয়ার মানে আমার যে, ধরে নাও এই দুটো পার্টনার, ধরে নাও এরা কার্বন এবং এক্স হলো গিয়ে পার্টনার, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এদের যে ইলেকট্রন পেয়ারটা আছে সেই পেয়ারটা রাইট নাও এদের হলো যে সম্পত্তি, ধন। এদের দুজনের মাঝখানে সমানভাবে এটা ডিস্ট্রিবিউটেড ছিল, কারণ এরা দুজনে কোভ্যালেন্ট বন্ড করেছিল। নাও একজনে একটু ক্ষমতা বেশি আছে বলে, ধরো ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি আছে বলে ইলেকট্রন পেয়ারটা তার দিকে চলে গেল, মানে সে একটু ধন ছলচাতুরি কৌশলে ক্ষমতার প্রয়োগ করে তার দিকে নিয়ে গেল। তাহলে এক্ষেত্রে এই কার্বনের উপর কি হলো, ইলেকট্রন ডেন্সিটি কমে গেল, মানে ধন যেটা তাদের সমান অধিকার ছিল সেই ধনের ঘনত্বটা বা সেই ধনের পরিমাণটা আরেকজনের থেকে একটুখানি কমে গেল, কারণ টোটাল ধন তো কনস্ট্যান্ট, টোটাল অ্যামাউন্ট অফ প্রপার্টি বা টাকা পয়সা তো কনস্ট্যান্ট এখানে। সেক্ষেত্রে আরেকজনের কাছে সেই প্রপার্টি বা টাকা পয়সাটা
বেশি হয়ে গেল আর একজনের কাছে কমে গেল। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে যে আমার ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। তো আমার পোলারাইজেশনের জন্য ফার্স্ট যেটা হচ্ছে যে এই কার্বনটার উপর আমার ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। এখন যেহেতু এই কার্বনটার উপর ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে, এ করছে কি তার পাশের কার্বনের সঙ্গে যে বন্ডটা করেছে, যার সঙ্গে এর খুব একটা ক্ষমতার ডিফারেন্স নেই কারণ দুটোই কার্বন অ্যাটম, কিন্তু যেহেতু এর কম আছে, এ করবে কি সেই বন্ডের ইলেকট্রনটাকে একটুখানি নিজের দিকে টানার চেষ্টা করবে, কিন্তু এটা অতখানিও পারবে না যেটা ক্ষেত্রে এক্স পেরেছিল, বিকজ অফ হাই ইলেকট্রোনেগেটিভিটি। এবং এই কারণে কি হবে, এই কারণে যেটা হবে সেটা হলো গিয়ে আমার এই কার্বনটার উপর আমার আবার একটু পার্শিয়াল পজিটিভ চার্জ জেনারেট করবে, এবং এই পার্শিয়াল পজিটিভ চার্জটা কিন্তু ডেল্টা প্লাস এই চার্জের থেকে কম, মানে ডেল্টা ডেল্টা প্লাস চার্জ ডেল্টা প্লাস চার্জের থেকে কম। এগেইন এটার উপর যেহেতু ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ডেন্সিটি একটু কমে গেল, বা এর ক্ষেত্রে যেহেতু টাকা পয়সার পরিমাণটা একটু কমে গেল, এ করবে কি পাশের বাউন্ড থেকে আবার ইলেকট্রন পেয়ারটাকে কিছুটা নিজের দিকে টানার চেষ্টা করবে, এবং দ্যাট ইজ এগেইন উইল ইন্ডিউস দ্য পার্শিয়াল পজিটিভ চার্জ অন সি3 কার্বন, ওই সি3 কার্বনের উপর পার্শিয়াল পজিটিভ চার্জ দেবে, এবং সেই পজিটিভ চার্জ পার্শিয়াল পজিটিভ চার্জটা কিন্তু এই ডেল্টা ডেল্টা প্লাস থেকে কম, মানে যত ডেল্টা লাগছে তত পজিটিভ চার্জ কমে যাচ্ছে। তাহলে আমার এই যে ফেনোমেননটা ঘটছে এখানে হচ্ছে কি একটা বন্ডে একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য পোলারাইজেশন হচ্ছে, আর এই পোলারাইজেশনের এফেক্টে পাশের বন্ডগুলোতে ইন্ডাকশন হচ্ছে, ইন্ডাকশনের জন্য আমার পোলারিটি জেনারেট করছে, সেইখানে পার্শিয়াল পোলারাইজেশন হচ্ছে সেখানে ইন্ডাকশনের জন্য, এবং ওটাকেই বলে আমার ইন্ডাকটিভ এফেক্ট বিকজ অফ দ্য ইন্ডাকশন। দেখো এখানে আমি লিখেছি দ্য এফেক্ট ক্যান ইন্ডিউস, মানে দ্যাট পোলারাইজেশন এফেক্ট ক্যান ইন্ডিউস দ্য অ্যাডজাসেন্ট বন্ড, দিস ইজ কল্ড ইন্ডাকটিভ এফেক্ট। এটা কি হয়, এটা রোগীর স্যাচুরেটেড চেইনে দেখা যায়, হ্যাঁ, যেখানে পাই ইলেকট্রন থাকে না, কারণ আরেকটা ভিডিওতে আমি পাবলিশ করেছি যেখানে রেজোন্যান্স এফেক্ট দেখেছি, যেখানে দেখেছি কিভাবে পাই ইলেকট্রনের জন্য সম্পূর্ণ ইলেকট্রন একটা জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়ে রেজোন্যান্স এফেক্ট দেয়, কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট সিগমা বন্ড বা কোভ্যালেন্ট বন্ডের থ্রু দেওয়া হয়, এবং এখানে এটা একটা পার্মানেন্ট এফেক্ট, ডেফিনেটলি একটা পার্মানেন্ট এফেক্ট। তার কারণটা হচ্ছে এখানে মলিকুলটার কোনো এক্সটার্নাল ফোর্সের উপর ডিপেন্ড করছে না, কোনো রিএজেন্ট আসার পর হচ্ছে বা এরকম কিছু নেই। তার একটা এক্সাম্পল আমি ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট আরেকটা ভিডিওতে দেখিয়েছি, সেটাও দেখে নিও তোমরা। রেজোন্যান্স আর ইলেকট্রোম্যাগনেটিক, রেজোন্যান্স এফেক্টটা পার্মানেন্ট এফেক্ট, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টটা পার্মানেন্ট নয়। তাহলে নট পার্মানেন্ট এফেক্ট বা টেম্পোরারি এফেক্ট কি তার একটা এক্সাম্পল তোমরা ওই ভিডিওতে দেখে নিতে পারবে। কিন্তু ওভারঅল যেটা আমি বলতে চাইছি সেটা হলো যে কোনো একটা এফেক্ট যেটা মলিকুলের নিজের ধর্মের জন্য হচ্ছে, যেখানে বাইরে থেকে কোনো রিএজেন্ট আসার জন্য তার কোনো ইনফ্লুয়েন্স করছে না, তাহলে সেই এফেক্টটাকে কিন্তু বলা হয় পার্মানেন্ট এফেক্ট। এখানে ইন্ডাকটিভ এফেক্টটা পার্মানেন্ট এফেক্ট। তো আরেকটা এটা প্রপার্টি হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, কিন্তু ইট ইজ কুইকলি রিডিউসিং as the bonds are increasing, মানে bond along the bonds, as we can go along the bond the inductive effect decreases. Why it is so, আমি অলরেডি এখানে তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি যে কিভাবে আমার ডেল্টা প্লাস চার্জটা অল্প কম, পার্শিয়ালি পজিটিভ চার্জ সেটার থেকে তার পাশের কারণে কিভাবে ডেল্টা ডেল্টা প্লাস হচ্ছে, তার থেকে কিভাবে ডেল্টা ডেল্টা প্লাস হচ্ছে, কারণ প্রত্যেক ক্ষেত্রে আমার প্রভাবটা কমে আসছে থ্রু আউট দ্য বন্ড, এবং সেই জন্য কার্বনের উপর পোলারাইজেশনটা এফেক্টে আস্তে আস্তে কমতে যাচ্ছে। তো ম্যাক্সিমাম আমরা 2 বা C2 বা C3 পর্যন্ত এই এফেক্টটাকে দেখতে পাই, তারপরে কিন্তু আর এই এফেক্টটা দেখা যায় না, এটা ডিমিনিশড হতে হতে একবারে মানে বন্ধ হয়ে যায়। এটা কিন্তু একটু উইক এফেক্ট, এটা রেজোন্যান্সের মতন নয় যে একটা প্রলং চেইন জুড়ে চলবে, এটা কিন্তু উইক এফেক্ট, রাইট। কিন্তু এই উইক হওয়া সত্ত্বেও এটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টর অনেক কিছু নির্ধারণ করে, যেগুলো আমরা কোশ্চেন সলভ করার মাধ্যমে জানবো। ওকে, there are two type of inductive effect, one is negative inductive effect। এক্ষেত্রে কি হচ্ছে যে আমার x is more electronegative than কার্বন, নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টের জন্য x টা মোর ইলেকট্রোনেগেটিভ হচ্ছে। এই ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, টোটাল ইলেকট্রন ফ্লোটা আমার স্কেলিটন বা সিস্টেম থেকে ওই এক্স এর দিকে যাচ্ছে বা গ্রুপের দিকে যাচ্ছে, তাহলে এক্স টা হলো যে মাইনাস আই এফেক্ট প্রদর্শনকারী একটা গ্রুপ, এক্স ইজ শোয়িং মাইনাস আই এফেক্ট, দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট হিয়ার, রাইট। পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, এক্ষেত্রে এক্সটা যদি আমার লেস ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন হতো বা কার্বনের থেকে অনেক বেশি, কার্বনের থেকে বেশি ইলেকট্রো পজিটিভ হয়, তাহলে এখানে কি হবে, পজিটিভ আই প্লাস আই এফেক্ট দেখাবে বা প্লাস আই এফেক্ট। এক্ষেত্রে হচ্ছে কি ইলেকট্রনটা সিস্টেমে পুষ্ট হচ্ছে, মানে ইলেকট্রনটা এক্স থেকে সিস্টেমের দিকে যাচ্ছে, এবং এক্ষেত্রে ওই
এফেক্টটা কমছে, মানে কার্বনের ওপর একটুখানি বেশি নেগেটিভ চার্জ চলে এসছে, তার এই কার্বনটা তাই জন্য ঠেলে দিচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস যেখানে মনে রাখার কথা, আমি যে গল্পটা দিলাম বা যে অ্যালেগরি বা যে এক্সাম্পলটা দিলাম, যে দুটো মানুষের মধ্যে ধন বা সম্পত্তি ইকুয়ালি শেয়ার হয়ে আছে, এরা নিজেদের কাছে যে একজন টেনে নিচ্ছে বলে, একজনের কাছে কমে যাচ্ছে বলে, সেই সাইডের লোকের থেকে অল্প আর একটু টানার চেষ্টা করছে, তার জন্য ইন্ডাকশনটা হচ্ছে, এটা কিন্তু উল্টো ক্ষেত্রেও পসিবল। মানে যদি ধরে নাও যে একজন অন্যজনকে বেশি দিয়ে দিচ্ছে ধন বা সম্পত্তি, সেক্ষেত্রে এরা কিন্তু অ্যাটম গুলো মানুষের মতন নয় যে কম থাকলে পরে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু বেশি থাকলে পরে বলবে না কাউকে, নিজের মধ্যে রেখে দেবে নিজেদের মধ্যে, এরকম নয়। এরা কিন্তু খুব অনেস্ট। সেক্ষেত্রে দাঁড়িয়ে এরা কিন্তু করবে কি, চেষ্টা করবে যে তার পাশের যে বন্ড পেয়ারটা আছে সেই বন্ড পেয়ারটাকে অন্যের দিকে ঠেলে দিতে, যে না বাবা, অলরেডি আমার কাছে একটু বেশি টাকা আছে, তুই এক্সট্রা টাকাটা রাখ, তুই আমাদের মধ্যে টাকাটার মধ্যে তুই একটু এক্সট্রা টাকা রাখ। কিন্তু এগেইন এফেক্টটা এখানে যত আমার বন্ড জুড়ে এগোতে থাকে তত কিন্তু এফেক্ট কমতে থাকে, তো ডেল্টা ডেল্টা মাইনাস হয় এবং তারপরে গিয়ে ডেল্টা 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 মাইনাস হয়। তো ডেল্টা মাইনাস ইজ বিগার দেন ডেল্টা ডেল্টা মাইনাস, অ্যান্ড ডেল্টা ডেল্টা মাইনাস ইজ বিগার দেন ডেল্টা 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 মাইনাস। তো এইভাবে আমার এফেক্টটা এখানেও কমতে থাকে, কিন্তু এটা হলো গিয়ে আমার পজিটিভ ইলেকট্রিক এফেক্ট, যেখানে ইলেকট্রন ফ্লোটা আমার এক্স থেকে সিস্টেমের দিকে যাচ্ছে। এইবার আমি একটা ইন্ডাকটিভ এফেক্ট অর্ডারের একটা টেবিল এনেছি। সত্যি কথা বলতে ইউটিউব বা অন্যান্য জায়গায় প্রচুর টেবিল থাকে, এখানে অনেক কিছু আমি দেখেছি ভুলভাল দেওয়া থাকে। এটা জেডি মার্চের বই, যেটা বলা হয় ওয়ান অফ দ্য বাইবেল অফ অর্গানিক কেমিস্ট্রি, খুবই বিখ্যাত একজন বই, একটা বই, এবং ওখানে এক্সপেরিমেন্টালি প্রুফ এই সিরিজটাকে লেখা আছে, যে কেউ আছে জেডি মার্চের বই করে দেখতে পাবে। এইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটা এরা দিয়েছে যে ইনক্রিজিং অর্ডার প্লাস আই এফেক্টের, আর একটা দিয়েছে যে মাইনাস আই এফেক্টের, এখানে তিনখানা সিরিজ জুড়ে এরা দেখিয়েছে। তো ডান দিকে গুলো মাইনাস আই এফেক্ট, বাম দিকে গুলো প্লাস আই এফেক্ট। এই এই যে সিরিজটা আছে, এইটার ডিটেল ব্যাখ্যা, পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে আমি আরেকটা ভিডিও আনবো, ওটা আরেকটু বড় হয়ে যাবে ভিডিওটা। ওই ক্ষেত্রে দাঁড়িয়ে যেগুলো বন্ডিং আর বেসিক কনসেপশন অফ অর্গানিক কেমিস্ট্রি, জিওসি, যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রির কনসেপ্টের উপর ভিত্তি করে থাকবে, যাতে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এখানে আমি এইটাকে পুরোপুরি স্কিপ না করে একটা বেসিক আইডিয়া তোমাদের দিয়ে যাচ্ছি যে কিভাবে এই সিরিজটা ব্যাখ্যা করা যেতে পারে। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, প্রথম হলো গিয়ে একটা একটা করে দেখো, চেক দ্য কানেক্টিং অ্যাটম। মানে আমার কোন সিস্টেম আছে, ধরো কার্বন আছে, কার্বন আছে, এরকম করে কার্বনের সিস্টেম আছে। এবার আমি একটা গ্রুপ দিয়েছি, এই গ্রুপটা আমার প্লাস আর এফেক্ট, প্লাস আই এফেক্ট মাইনাস আই এফেক্ট শো করছে, এবং কেন বেশি শো করছে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটার মধ্যে কানেক্টিং অ্যাটম কোনটা। কানেক্টিং অ্যাটম মানে এই গ্রুপের মধ্যে, এই গ্রুপটা তো অনেকগুলো অ্যাটম দিয়ে তৈরি, এই গ্রুপের মধ্যে কোন অ্যাটমটা আমার সিস্টেমের সঙ্গে কানেক্ট করছে। ফর এক্সাম্পল, এই গ্রুপে অক্সিজেন হলো কানেক্টিং অ্যাটম, এই গ্রুপে কার্বন হলো কানেক্টিং অ্যাটম, এই গ্রুপটার ক্ষেত্রে নাইট্রোজেন কানেক্টিং অ্যাটম, এই গ্রুপটার ক্ষেত্রে সালফার কানেক্টিং অ্যাটম। একই রকম ভাবে এখানে ক্লোরিন, ফ্লুরিন এগুলো কানেক্টিং অ্যাটম, এগুলো আবার দেখা যাচ্ছে কার্বন কানেক্টিং অ্যাটম, এখানে সালফার কানেক্টিং অ্যাটম। তো প্রথমে আমাকে দেখতে হবে যে কানেক্টিং অ্যাটম কোনটা দুটো গ্রুপের মধ্যে যখন আমরা কম্পেয়ার করবো, রাইট? যখন দুটো গ্রুপের মধ্যে কম্পেয়ার করবো, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরেই আমাকে যেটা দেখতে হবে সেটা হলো যে তার মধ্যে দুটো গ্রুপের যে দুটো গ্রুপ কানেক্টেড হয়ে আছে, দুটো ডিফারেন্ট মলিকুল যখন কম্পেয়ার করছি, কোনটা মোর ইলেকট্রোনেগেটিভ। মোর ইলেকট্রোনেগেটিভ হলে পরে মোর মাইনাস আই এফেক্ট দেখায়, আর মোর ইলেকট্রো পজিটিভ হলে পরে মোর প্লাস আই এফেক্ট দেখায়। ধরো আজকে তুমি দাঁড়িয়ে এখানে বুঝতেই পারছো যে একটা যদি গ্রুপে ক্ষেত্রে আরেকটা গ্রুপের সঙ্গে যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাটাচ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মাইনাস আই এফেক্ট দেখানোর প্রবণতাটা অনেক বেশি হবে। এই এক্সাম্পলটা আমি দেওয়ার আগে আমি জাস্ট পরের যে এক্সাম্পলটা আসছি সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো গিয়ে এই ইলেকট্রোনেগেটিভিটি ছাড়াও আরেকটা যে রুল আছে সেইটা হলো আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে ইলেকট্রন ডেন্সিটি। মানে শুধুমাত্র ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য কানেক্টিং অ্যাটম এখানে নির্ভর করে না যে টোটাল গ্রুপের মাইনাস আই এফেক্ট বা প্লাস আই এফেক্ট থাকবে কি বেশি থাকবে কি কম থাকবে তার উপর। যেটা থাকে সেটা হলো যে ইলেকট্রন ডেন্সিটি। ইলেকট্রন ডেন্সিটি মানে যদি যদি আমার ওই অ্যাটমটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, যদি ওখান থেকে ইলেকট্রন কোনো কারণে সরে গিয়ে থাকে ওই অ্যাটমটার উপর, তাহলে ওভারঅল গ্রুপটা যেটা ওই অ্যাটম দিয়ে কানেক্টেড আছে সেই ওভারঅল গ্রুপটা মাইনাস আই এফেক্ট শো করবে। এবং যদি ইলেকট্রন রিচ থাকে তাহলে সেক্ষেত্রে
প্লাস আই এফেক্ট শো করবে। এবার আমি একটা একটা করে এই চারটে কনসেপ্টের এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এই একই কারণে আমার কিন্তু এই যে গ্রুপটা আছে এই গ্রুপের ওপরের দিকে নেগেটিভলি চার্জ গ্রুপগুলো আছে আর এই গ্রুপের ওপরের দিকে পজিটিভলি চার্জ গ্রুপগুলো আছে। কারণ কি, কানেক্টিং অ্যাটমটা এইখানে দাঁড়িয়ে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ডেন্সিটি খুব কম এখানে কানেক্টিং অ্যাটমের, সেই জন্য এরা একদম টপের দিকে আছে, এরা মাইনাস আই শো করার জন্য একদম টপের দিকে আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। প্রথম আগে এই এফেক্টটা দেখতে হবে যে যে অ্যাটমটা আছে তার উপর পজিটিভ বা নেগেটিভ চার্জ আছে কিনা, যদি থাকে তাহলে চোখ বন্ধ করে সেইটা নেগেটিভ চার্জ থাকলে পরে মাইনাস প্লাস আই এফেক্ট দেবে, সরি পজিটিভ চার্জ থাকতে পারে মাইনাস আই এফেক্ট দেবে। দ্বিতীয় ব্যাপার যেটা বলেছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স। এইবার দেখো NR3+ কিন্তু SR2+ এর ওপরে আছে, মানে এইটা কিন্তু ওপরে আছে, এইটা কিন্তু তলায় আছে, ইনক্রিজিং অর্ডার যদি আমরা এরকম করে দেখি, যেটা আমি অলরেডি দেখিয়েছি। এইবার তোমরা বুঝতে পারবে ইলেকট্রোনেগেটিভিটিটা কিরকম ভাবে এফেক্ট হয় যখন দুজনের ক্ষেত্রেই পজিটিভ চার্জ হয়ে আছে কানেক্টিং অ্যাটম এবং টানার ক্ষমতা সেম। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা হলো যে আমার সালফার, এখানে আমি জাস্ট এগুলো মুছে দিয়ে দেখছি, এখানে আমার সালফার সালফার আর নাইট্রোজেন কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অবশ্যই আমার নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, এবং এই কারণে কিন্তু এই গ্রুপটা আমার উপরে আছে, রাইট? তো এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। আরেকটা, ধরো আমার সেম আমার ইয়ে আছে, কার্বন সেম অ্যাটম আছে, দুটো অ্যাটম সেম, দুটো গ্রুপ অ্যাটাচ আছে, সেম অ্যাটম দিয়ে অ্যাটাচ আছে এবং কোনো রকমের আমার চার্জ সেপারেশন নেই, পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার কোনটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, কারণ দুটোই তো সেম আছে। মানে ধরো এই একটা কার্বন আর এই একটা কার্বন, এই দুটো কার্বনের ক্ষেত্রে কোনটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে? দেখো জেনারেলি কনসেপ্ট দুটোর ক্ষেত্রে সেম হবে, কারণ কার্বন সেম অ্যাটম, ইলেকট্রোনেগেটিভিটি সেম, তো এখানে কোনো মাইনাস আই এফেক্টও সেম দেওয়ার কথা। কিন্তু যদি এদের হাইব্রিডাইজেশন আলাদা হয় সেটা একটা প্রবলেম হতে পারে। দেখা যায় যে যদি ধরো এটার sp2 হাইব্রিডাইজড আছে আর এটা হলো গিয়ে sp হাইব্রিডাইজড আছে, তাহলে দেখা যায় যদি আমার হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টার আমার বেশি থাকে তাহলে সেটা মোর ইলেকট্রোনেগেটিভ হয়। তাহলে আমার এখানে এস ক্যারেক্টার কত আছে? 50% আছে, আর এখানে এস ক্যারেক্টার কত আছে? 33% আছে আমার এখানে এস ক্যারেক্টার। তার মানে এই কার্বনটার ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু অনেক বেশি এই কার্বনটার তুলনায়, পাশের কার্বন মোস্ট। তাহলে মোর দ্য এস ক্যারেক্টার ইন হাইব্রিডাইজেশন, দুটো অ্যাটমের ক্ষেত্রে যখন আমরা কম্পেয়ার করবো, মানে দুটো গ্রুপ আছে যে দুটোর ক্ষেত্রেই কানেক্টিং অ্যাটম সেম, ধরো কার্বনের ক্ষেত্রেই এটা হয় জেনারেলি, যখন দুটো ক্ষেত্রে সেম কার্বন দিয়ে আমার অ্যাটাচ থাকবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মোর এস ক্যারেক্টার থাকলে পরে মোর মাইনাস আই এফেক্ট দেবে। এবং এইটা তোমরা এখানে দেখতে পাবে। দেখো এই কারণে C++C এই গ্রুপটা আমার উপরে আছে আর C++C এই গ্রুপটা আমার তলায় আছে। তার কারণটা হলো যে এইটা হলো যে sp2 হাইব্রিডাইজ, যেখানে হলো যে এস ক্যারেক্টার হলো 33%, রাইট? আর এটা হলো গিয়ে আমার sp হাইব্রিডাইজ, যেখানে আমার এস ক্যারেক্টার হলো 50%। সেই কারণে এস ক্যারেক্টার এখানে বেশি বলে এই গ্রুপটা আমার ইন্ডাকটিভ এফেক্ট অনেক বেশি হচ্ছে এই গ্রুপটার তুলনায়, রাইট? তো এটা আমি ভেরি মানে একদম উপর দিয়ে যাকে বলে ভেরি লুসিডলি আমি এটা বুঝিয়ে দিলাম। এই কতগুলো ফ্যাক্টর আমাকে মাথায় রাখতে হবে। তোমরা বাড়িতে এই চারটা জেরি মার্চের বই খুলে দেখতে পারো বা যেগুলো যেখানে তুমি পাবে সেখানে দেখতে পারবে। সেক্ষেত্রে তোমরা ভাবতে পারো বা ভেবে দেখতে পারো যে কেন এই সিরিজটা তৈরি হয়েছে, কি এক্সপ্লেনেশন একটার উপরে আর একটা রাখার, তোমরা সেটা বলতে পারছো কিনা। মানে ধরো আমি কথা বলতে বলছি কেন তোমার ধরো ও আর আর এখানে দাঁড়িয়ে এসআর এর মধ্যে কেন ও আরটা উপরে আছে এসআরটা নিচে আছে কেন, হ্যাঁ? বা এসএইচ আর ওএইচ এর ক্ষেত্রে কেন এই ট্রেন্ডসটা দেখা যাচ্ছে, প্রচুর এখানে কিন্তু অ্যানোমালি আছে বা রিভার্স এফেক্ট আছে, যেগুলো আমি এক্সপ্লেন করবো নেক্সট ভিডিওতে। এগুলো মাথায় রেখো, তোমরা দেখো যে তোমরা ওগুলো অ্যান্সার গুলো করতে পারছো কিনা বেস্ট অন এই কনসেপ্টের উপর ভিত্তি করে। এই 5খানা যে রুল আমি বলেছি তার মধ্যে কিন্তু বেশিরভাগটাই কভার করা যাবে, কিছু রিভার্স ট্রেন্ডস বা কিছু এক্সেপশন এখানে আছে যেগুলো ইন ডিটেলসে আমি নেক্সট ভিডিওতে ব্যাখ্যা করব, রাইট? এইবার আসলে আমার আসল জায়গা, যেখানে আমি ওই কোশ্চেন গুলো তোমাদের কাছে বলেছিলাম যে কি কি টাইপের কোশ্চেন আছে। এবার আমরা দেখবো যে ইন্ডাকটিভ এফেক্টের উপর বেস করে আমরা কিরকম করে এইগুলো অ্যান্সার দিতে পারি। দেখো, এক্সপ্লেন দ্য অর্ডার অফ অ্যাসিডিটি। এবার তোমরাই বুঝতে পারছো আমরা একটা অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা অ্যাসিড হচ্ছে এখানে অ্যাসিটিক অ্যাসিড, রাইট? অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে CH3COH, এখানে অ্যাসিটিক অ্যাসিড উইক অ্যাসিড, এটা এখানে কি করছে, এখানে ডিসোসিয়েট করে কি করছে CH3
CO মাইনাস কনজুগেট বেস তৈরি করছে, আর কনজুগেট বেসের সঙ্গে এখানে তৈরি করছে H প্লাস। এইটা হলো গিয়ে ইকুইলিব্রিয়ামে থাকছে। তাহলে উইক অ্যাসিডের অ্যাসিডিটি কিসের উপর ডিপেন্ড করে? এই যে কনজুগেট বেস আমার তৈরি হচ্ছে, এই কনজুগেট বেসটা কত বেশি স্টেবল হচ্ছে আমার, এই কনজুগেট বেসটা কত বেশি স্টেবল হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তা কনজুগেট বেসের স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? এবার যদি আমি শুধু কনজুগেট বেস রাখি তাহলে আমার কনজুগেট বেসটা হচ্ছে এখানে CH2C, এখানে আমি দিচ্ছি সবকটা বন্ড, পরে আমি দেখাচ্ছি, CO মাইনাস, আর এখানে আমার একটা হাইড্রোজেনের জায়গায় হ্যালোজেন লাগানো আছে, এখানে দেখো ক্লোরিন গুলো লাগানো আছে। তাহলে এখানে যখন হ্যালোজেন লাগানো থাকবে তাহলে এইটা মাইনাস আই এফেক্ট শো করবে এখানে, তোমরা জানো এইটা মাইনাস আই এফেক্ট শো করলে এইটার ওপর কি হবে, ডেল্টা প্লাস স্ট্রেস ক্যারেক্টার তৈরি হবে এবং এটা ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ডেন্সিটি এটার উপর কমে যাবে, তখন এইটা একটু মাইনাস আই এফেক্ট শো করবে এবং ওভারঅল নেগেটিভ চার্জটা কিন্তু ডিসপার্স হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। আর এইটা হলো তোমাদের মাথায় রাখতে হবে, যে কোনো ইন্টারমিডিয়েট যদি কার্বন আয়ন বা অ্যানায়ন আর কার্বোক্যাটায়ন হয় তাহলে সেই ক্ষেত্রে আমার যদি নেগেটিভ চার্জটা সেখান থেকে সরে যায় বা কমে যায় বা ডিসপার্স হয়ে যায় তাহলে সেটা স্টেবিলিটি লাভ করে, আর পজিটিভ চার্জটাও যদি ডিসপার্স হয়ে যায় বা প্রশমিত হয়, নিউট্রালাইজ হয় কোনো প্লাস আই এফেক্ট দ্বারা বা কোনো ইলেকট্রন ডোনেটিং এফেক্ট দ্বারা, সেক্ষেত্রে সেটা স্টেবিলিটি লাভ করে। তার মানে এখানে যত বেশি এক্স অ্যাটম তত বেশি স্টেবিলিটি হচ্ছে এটা কনজুগেট বেসটা, আর যত বেশি কনজুগেট বেস স্টেবল হবে তত বেশি অ্যাসিড আমার স্ট্রঙ্গার হবে। তার মানে এখানে এটা এই কারণে ফার্স্ট হচ্ছে কারণ ক্লোরিন 3খানা আছে, এটা সেকেন্ড হচ্ছে কারণ ক্লোরিন 2খানা আছে, এটা থার্ড হচ্ছে কারণ ক্লোরিন 1খানা আছে। ইভেন আমি এটাও বলতে পারি এইগুলো সবাই অ্যাসিডিটি বেশি ইভেন অ্যাসিটিক অ্যাসিডের থেকে, কারণ অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনো এখানে এখানে কি আছে, CH2 হাইড্রোজেন, হাইড্রোজেন আর যে কোনো হ্যালোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, যে কোনো হ্যালোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, সেই কারণে কিন্তু আমার এখানে এইটা অনেক বেশি এটা হলো লিস্ট অ্যাসিডিক হচ্ছে। ঠিক আছে, এইবার নেক্সট কোশ্চেনে চলে আসি, আমি এগুলো মুছে দিচ্ছি নেক্সট কোশ্চেন বোঝানোর জন্য, জাস্ট এটা রেখে দিচ্ছি কনজুগেট বেস। একই রকম ভাবে এইভাবে কনজুগেট বেস তৈরি হচ্ছে, এখানে কি হচ্ছে কনজুগেট বেসটা কি হচ্ছে CH2COO মাইনাস হচ্ছে, এখানে আমার হ্যালোজেন আছে, যত বেশি মাইনাস আই এফেক্ট তত বেশি আমার এখানে স্টেবিলিটি হবে এবং তত বেশি অ্যাসিডিটি হবে। তার মানে এখানে এবার দেখো এখানে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ফ্লোরিনের 1 নম্বর, তারপর ক্লোরিনের, তারপর ব্রোমিনের, তারপর আয়োডিনের। যারা তোমরা অলরেডি পিরিয়ডিক টেবিল পড়ে তারা জানো কিভাবে ইলেকট্রোনেগেটিভিটি ওপর থেকে নিচে নামে, কোনো একটা শ্রেণীর ক্ষেত্রে বা কোনো একটা সিরিজের ক্ষেত্রে কিভাবে ওপর থেকে নিচে নামে এটা। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ওই কনসেপ্টে এটা ইলেকট্রোনেগেটিভিটি ট্রেন্ডস পাচ্ছেন। এবং যেহেতু মোর দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স, more it will be minus I effect and more the stabilization of this carboxylate anion, more the stability of this conjugate base, more the acidity, সেই জন্য এটা কিন্তু এই অ্যাসিডিটি অর্ডারটা অ্যাটাচড আলফা পজিশনে অ্যাটাচড ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটিটাই ফলো করবে, রাইট। হুইচ বেস ইজ স্ট্রঙ্গার বেস, অ্যামোনিয়া আর MEnH2? ভালো করে দেখ, এই জিনিসটা বোঝার জন্য আমাকে এবার যেটা করতে হবে ঠিক অ্যাসিডের উল্টো করতে হবে, মানে আমার যেটা হচ্ছে অ্যামোনিয়া সঙ্গে আমার H প্লাস অ্যাড হয়ে হচ্ছে কি অ্যামোনিয়াম আয়ন হচ্ছে, এইটা হলো গিয়ে আমার কনজুগেট বেস, রাইট না, এটা হলো গিয়ে কনজুগেট বেস। তাহলে এইটা যে সরি এটা হলো গিয়ে আমার কনজুগেট অ্যাসিড, আমি ভুল বললাম, এটা হলো গিয়ে আমার কনজুগেট অ্যাসিড, যেরকম এটা হলো গিয়ে কনজুগেট বেস ছিল। নাও এই যে কনজুগেট বেস, এই কনজুগেট বেসের কত স্টেবল হবে সেই স্টেবিলিটির ওপর আমার নির্ভর করছে, তোমার এই অ্যামোনিয়ার বেসিসিটিটা নির্ভর করছে, রাইট। তাহলে অ্যামোনিয়া আর এখানে আমার কি হচ্ছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়াম প্লাস হচ্ছে, আর একটা হচ্ছে MEnH2, যখন আমার MEnH2 আমার ইউজ হচ্ছে এখানে আমি কম্পেয়ার করবো MEnH2 এর সঙ্গে, MEnH2 এর সঙ্গে আমার এখানে কি ফর্ম হচ্ছে, আমার এখানে ফর্ম হচ্ছে MEnH2 এর সঙ্গে তোমার MEnH3 প্লাস, রাইট, এখানে MEnH3 প্লাস। এবার তোমরাই বলতে পারবে কোনটা বেশি স্টেবল, এইটা বেশি স্টেবল না এইটা বেশি স্টেবল। অবভিয়াসলি মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে যেটা হাইড্রোজেনের থেকে বেশি, সেই জন্য এইটা বেশি স্টেবল, অ্যান্ড এইটা যেহেতু বেশি স্টেবল এইটা মোর বেসিক, তাহলে আমার MEnH2 টা মোর বেসিক দেন অ্যামোনিয়া, রাইট।
একই রকম ভাবে এখানে বলতে পারবে তোমরা কোন কার্বোকাটায়নটা মোর স্টেবল। মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট দেবে, এখানে একটা মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট দিচ্ছে, এখানে দুটো মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট দিচ্ছে, এখানে তিনটে মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট দিচ্ছে, রাইট? তাহলে কোনটা বেশি স্টেবল? অবভিয়াসলি এটা বেশি স্টেবল, তাহলে এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর। তো এইভাবে ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কার্বোকাটায়ন কার্বন আয়নের স্টেবিলিটি আমরা এক্সপ্লেন করতে পারি, অ্যাসিড বেসের স্ট্রেংথ এক্সপ্লেন করতে পারি। পরবর্তীকালে আমি আরো এক্সাম্পলস এবং প্রবলেম আনবো এইগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো যাওয়ার আগে আমি কতগুলো কোশ্চেন তোমাদের দিচ্ছি ভাবার জন্য, যেহেতু কেম থিঙ্কারের কনসেপ্টই হলো যে চিন্তা ভাবনার মাধ্যমে কেমিস্ট্রিটাকে স্ট্রং করা। তো ভাবো ফার্স্ট কোশ্চেনটা আমি তোমাদের হিন্টও দিচ্ছি যে ইন হুইচ কেস মিথাইল গ্রুপ উইল শো প্লাস আই এন্ড হুইচ কেস ইট উইল শো মাইনাস আই। তুমি দেখো কোথায় মিথাইল গ্রুপটা মোর ইলেকট্রোপজিটিভ দেন আদার গ্রুপের তুলনায় হচ্ছে। এখানে ব্রোমিন আছে, এখানে এমজিবি আছে, এখানে কার্বনটা ম্যাগনেসিয়ামের সঙ্গে মিথাইল গ্রুপটা যুক্ত আছে। তাহলে ম্যাগনেসিয়াম আর ব্রোমিনের মধ্যে কে বেশি ইলেকট্রোপজিটিভ দেখো, এবং ম্যাগনেসিয়াম আর লিথিয়ামের মধ্যে কে বেশি ইলেকট্রোপজিটিভ দেখো, সেই হিসাবে তোমরা বলে নিতে পারবে যে এখানে কোথায় মিথাইল গ্রুপটা প্লাস আই এফেক্ট শো করবে। কারণ মিথাইল গ্রুপটা যখন ইলেকট্রো পজিটিভ হয়ে যাচ্ছে তখন প্লাস আই এফেক্ট শো হচ্ছে, আর মিথাইল গ্রুপটা যখন মিথাইল গ্রুপটা ইলেকট্রো নেগেটিভ হতে পারে না, কারণ মিথাইল গ্রুপের রেসপেক্টে আদার গ্রুপটা যখন ইলেকট্রো পজিটিভ হয়ে যাচ্ছে তখন মিথাইল গ্রুপটা তখন ইলেকট্রন, ওই গ্রুপটা মিথাইল গ্রুপের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, তখন মিথাইল গ্রুপটা মাইনাস আই এফেক্ট শো করছে সেই সমস্ত জায়গায়। তো মিথাইল গ্রুপও কিন্তু কিছু কিছু জায়গায় মাইনাস আই এফেক্ট শো করে, ইউ হ্যাভ টু নো ওয়্যার দোজ প্লেস, ইউ হ্যাভ টু অ্যান্সার অ্যাকর্ডিংলি। আচ্ছা, হুইচ ইজ মোর বেসিক, মিথাইলামিন এবং NH2। অলরেডি আমি অ্যামোনিয়া আর NH মিথাইলামিনের ক্ষেত্রে বলছি। এবার মিথাইলামিন আর NH2 তো দেখো তোমার এক্ষেত্রে তোমরা যদি রেজোনেন্স নাও জানো, অ্যাটলিস্ট তুমি দেখার চেষ্টা করো কোন কার্বন অ্যাটমটা কি হাইব্রিডাইজ, কোনটা sp3 হাইব্রিডাইজ নাইট্রোজেনের সঙ্গে যুক্ত, কোনটা sp2 হাইব্রিডাইজ নাইট্রোজেনের সঙ্গে যুক্ত। অ্যাকর্ডিংলি কনজুগেট, এখানে দাঁড়িয়ে কনজুগেট অ্যাসিড তৈরি করার চেষ্টা করো, মানে MENH3 প্লাস, আর এখানে MENH3 প্লাস কনজুগেট অ্যাসিড এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে হলো যে অ্যানিলিনিয়াম আয়ন PH NH3 প্লাস হবে গিয়ে তোমার কনজুগেট অ্যাসিড এটার ক্ষেত্রে। তো এই দুটোর মধ্যে কোনটা স্টেবিলিটি পাচ্ছে মোর, কিসের জন্য স্টেবিলিটি পাচ্ছে, কোন কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত, তার হাইব্রিডাইজেশন কি, এগুলো নিয়ে ভাবার চেষ্টা করো। 3 নম্বর কোশ্চেনটা হলো যে শো দ্য অ্যাসিডিটি অর্ডার, তারপরে কোনটা অ্যাসিড বেশি হবে কোনটা কম হবে। এখানে পুরো সবকটা জিনিস এক আছে আমার, এই পার্টটা পুরোপুরি এক, প্রত্যেকটা ক্ষেত্রে আমার এই পার্টটা পুরোপুরি এক, শুধু হ্যালোজেন আমার জড়িত অ্যাটাচ আছে। এবার হ্যালোজেন অ্যাটাচ থাকলে আমরা জানি কনজুগেট বেস স্টেবিলিটি পায়, কিন্তু ইন্ডাকটিভ এফেক্টে আমরা এটা জানিয়েছি, জেনেছি যে ইন্ডাকটিভ এফেক্টে একটা লিমিটেশন আছে, এটা বেশি দূর পর্যন্ত করতে পারে না। এবার তার মানে তোমরা ভেবে দেখো যে হ্যালোজেনটা কোথায় অবধি থাকলে যে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে সেটা কনজুগেট বেসটাকে স্টেবল করবে, কার্বক্সিলেট অ্যানায়নটা থাকবে তাকে স্টেবল করতে পারবে মাইনাস আই এফেক্ট ইউজ করে। তো এইভাবে তোমাদেরকে ভেবে চিন্তে এগুলোকে অ্যান্সার বার করতে হবে, এবং পরবর্তীকালে আমি আরো প্রবলেম নিয়ে আসবো আইআইটি জয়েন্ট অ্যাডভান্সড বা অলিম্পিয়াড কম্পিটিটিভ এক্সামের জন্য, বা আইআইটি জ্যাম বা গেট নেট যারা দিতে চাও তাদের জন্য এগুলোর উপর জিএসসি এর উপর এক্সাম্পলস নিয়ে আসবে। সেক্ষেত্রে এক্সাম্পলদের মাধ্যমে প্রবলেম সলভের মাধ্যমে তোমাদের এই কনসেপ্টেশন গুলো আরো ভালো হয়ে যাবে। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট করতে পারো, আর যদি কোনো পার্টিকুলার টপিক থাকে যেগুলো তোমাদের ইমিডিয়েটলি দরকার বোঝার জন্য, বুঝতে পারছো না, আমাকে বললে পরে আমি সেই টপিকের উপর ভিডিও বানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো, পরে ভিডিও দেখা হচ্ছে, বাই।